হচ্ছে পলিটিক্যাল ডিভিশন। চলো তাহলে হেডিং করো পলিটিক্যাল ডিভিশন। পলিটিক্যাল ডিভিশন, এই পলিটিক্যাল ডিভিশনের মধ্যে যে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, যেমন ঠিক এখানে দেখতে পাচ্ছি আমরা একটা দেশ আছে যার নাম হচ্ছে বাংলাদেশ। কি নাম এটা? বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এখানেই যদি আমরা দেখি তাহলে একটা দেশ দেখতে পাবো যার নাম হচ্ছে পাকিস্তান। এখানেই যদি একটা দেশ দেখি তাহলে কি দেশ দেখতে পাবো, তার নাম হচ্ছে নেপাল। এটা হচ্ছে ভুটান। আর এর উপরেই যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, চায়না। ঠিক নিচে যদি দেখি, নিচে হচ্ছে যে শ্রীলঙ্কা আছে, নিচে হচ্ছে কি আছে, শ্রীলঙ্কা। আর ঠিক এই পাশে যদি দেখি তাহলে দেখতে পাবো মায়ানমার। ঠিক, তাহলে দেখো প্রতিবেশী যদি দেশ বলি তাহলে কটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। দেখো এটা হচ্ছে যে সমুদ্রপথে রয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে এখানে 1 2 3 4 5 6। স্যার আফগানিস্তান গেল কোথায়? আফগানিস্তানের সঙ্গে যে বর্ডার লাইনটা আছে না, আগে বর্ডার লাইনটা শেয়ার করতো, কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে বর্ডার লাইনটা ধরা হয় না। কেন ধরা হয় না সেটা আমি তোমাদের বলবো। যদি বলে হাউ মেনি কান্ট্রিজ বর্ডার লাইন শেয়ার উইথ ইন্ডিয়া, দেন অ্যান্সার হবে কত, 6, 6টা। তো তার মধ্যে হচ্ছে যে যেটা শুরু করব সেটা হচ্ছে কি, বাংলাদেশ। তাহলে ফার্স্ট তোমরা হেডিং করবে কি, বাংলাদেশ। ফার্স্ট হেডিং করবে কি স্যার, বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। কারো কোথাও যদি ডাউট হয় তাহলে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করবে, হ্যাঁ, লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। তোমরা এখানে পড়তে এসছো আর আমি পড়াতে এসছি, যেখানে যেটা ডাউট হবে সেটাই জিজ্ঞেস করবে, ঠিক আছে। চলো বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে প্রথম যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে, বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে। তো দেখো কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার টোটাল বর্ডার লাইন হচ্ছে 4096 কিলোমিটার। কত? 4096 কিলোমিটার। আর এটাই হচ্ছে যে 6টা যে কান্ট্রি বললাম, সেই 6টার মধ্যে হচ্ছে এটাই বৃহত্তম, দ্যাট মিনস লার্জেস্ট। এটাই হচ্ছে যে কি, এটাই হচ্ছে যে স্যার লার্জেস্ট, লার্জেস্ট, ঠিক আছে। এবার এবার যদি দেখি যে বাংলাদেশের সঙ্গে কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে, কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করছে, কোন কোন স্টেট দেখো এই ম্যাপের মধ্যেও দেখো। আগে যদি আমরা দেখি এটা বাংলাদেশ, তো বাংলাদেশের পাশেই যদি দেখি তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল পাবো, একদম পাবো স্যার। তারপরে দেখো এখানে হচ্ছে যে ত্রিপুরা পাবো, অবশ্যই পাচ্ছি স্যার। এখানে আসাম পাচ্ছি, 3টে হয়ে গেল। কি বুঝতে পারছো তোমরা অনলাইন? শোনা যাচ্ছে তো আমার কথা? তাহলে হচ্ছে যে এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি, ইয়েস স্যার। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি, আসাম দেখতে পাচ্ছি, 2টো হলো। আর যদি এখানে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি স্যার, ত্রিপুরা দেখতে পাচ্ছি। আর মনে রাখবে চিটাগং বলে একটা জায়গা আছে বাংলাদেশের, ঠিক সেই জায়গাটা মিজোরামের সঙ্গেও বর্ডার লাইন শেয়ার করছে।
কার সঙ্গে? স্যার মিজোরাম। আর দেখতে পাচ্ছ বলো, আর আছে কি দেখা যাচ্ছে আর? বলো এবার। কটা হয়েছে স্যার? একটা, দুটো, তিনটে, চারটে, আরেকটা আছে, খুঁজে বের করো তো ম্যাপ থেকে। পারবে? কেউ যদি পারো তাহলে বলো। অদিতি পারবে? সোমশুভ্র, তন্ময়, রনিত, অঙ্কিতা। বলছি যে এই যে চারটে বললাম না, চারটে স্টেট বর্ডার লাইন শেয়ার করছে, আমরা দেখতে পাচ্ছি চারটে, কিন্তু আরেকটা আছে, কি নাম হতে পারে? আসামের, আসাম আছে এটা, আসাম, এটা হচ্ছে যে ত্রিপুরা, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, আরেকটা আছে উড়িষ্যা এখানে। ইয়েস, ভেরি গুড। ঠিক এই জায়গাতে আরেকটা স্টেট আছে যার নাম হচ্ছে কি মেঘালয়। তাহলে টোটাল যে 5টা জেলা আছে, সরি স্টেট আছে, সেটা লিখে নাও তাহলে। প্রথমেই লিখবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে মেঘালয়, আসাম, মেঘালয়, তারপরে হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম। তাহলে এই টোটাল হচ্ছে যে কটা স্যার? ছটা, ছটা, সরি 5টা স্টেট বর্ডার লাইন শেয়ার করছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। এবার প্রশ্ন কি করে জিজ্ঞেস করবে স্যার? বলে দিবে তোমাকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট শেয়ার উইথ বাউন্ডারি উইথ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে এর মধ্যে কোনটা রাজ্য, কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করে না? তাহলে এই 5টা স্টেট দিয়ে দিবে, 5টার মধ্যে বা 4টে 3টে দেবে, আর আরেকটা ধরো দিয়ে দিল সিকিম। আর এখানেই ভুল করে ফেলবে যে মনে হবে যে সিকিম হচ্ছে যে কি বর্ডার লাইন শেয়ার করে কার সঙ্গে? মনে হবে যে সিকিম হচ্ছে বর্ডার লাইন শেয়ার করে বাংলাদেশের সঙ্গে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না, বর্ডার লাইনটাকে আটকে দিয়েছে, টাচ করতে দেয়নি সিকিমের সঙ্গে। ক্লিয়ার? বুঝেছো? এইটা হলো হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট আমরা জেনে গেলাম যে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে স্যার? বর্ডার লাইন শেয়ার করছে হচ্ছে, এক সেকেন্ড, এবার এবার হচ্ছে এদের সঙ্গে পড়বোটা কি স্যার? বাংলাদেশের সঙ্গে পড়বো কি? বাংলাদেশের সঙ্গে হচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে না বিবাদ রয়েছে ইন্ডিয়ার সঙ্গে, সেই বিবাদগুলোকে পড়বো, যেগুলোকে আমরা বলি ডিসপিউট। কি বলি? ডিসপিউট বলি। সেই ডিসপিউটটাই হচ্ছে যে আজকে আমরা পড়তে শুরু করব। ঠিক আছে? তাহলে চলো প্রথমে শুরু করি আমরা 3 বিঘা করিডর। ফার্স্ট যদি শুরু করি তাহলে কি করব? 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর। এবার হচ্ছে এখান থেকেই ভালো করে শুনতে হবে যে 3 বিঘা করিডর কি এবং কি নিয়ে প্রবলেম। 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর।
ঠিক আছে, 3 বিঘা করিডোর। এবার দেখো 3 বিঘা করিডোরে প্রথম একটা জিনিস জানতে হবে যার নাম হচ্ছে এনক্লেভ। এনক্লেভ, এনক্লেভের বাংলা যদি বলো তাহলে বাংলা দেখবে যে ছিটমহল। এনক্লেভের বাংলা কি? ছিটমহল। এবার ছিটমহল কি জিনিস স্যার? এই ছিটমহল কি জিনিস তাহলে আগে লিখে নি তারপরে বলছি। এনি পোর্শন, এনি পোর্শন any portion that it located in other country, others country, এটাকে আমরা কি বলছি? ছিটমহল বলছি। এনি পোর্শন দ্যাট ইট সারাউন্ডেড লিখতে পারো বা লোকেটেড লিখতে পারো, সারাউন্ডেড বা লোকেটেড ইন আদার কান্ট্রি আর কল্ড কি বলি? আর কল্ড এনক্লেভ। ছিটমহল। এবার হচ্ছে যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো ধরে নাও এইটা হচ্ছে যে বর্ডার লাইন, তার সঙ্গে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশের। এই পাশে দিচ্ছি আমি বাংলাদেশকে, আর এই পাশে দিচ্ছি আমি ইন্ডিয়াকে। ঠিক আছে, মাঝখানে বর্ডার আছে। বলছে যে এনি পোর্শন দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যান আদার কান্ট্রি, বাই ইন আদার কান্ট্রি, এনি পোর্শন দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যান আদার কান্ট্রি বা ইন কান্ট্রি। এই দুটো যে জায়গা আছে না, এই জায়গাটার নাম লিখছি আমি বেরুবারি। কি নাম? বেরুবারি। আর এই জায়গাটার নাম কি স্যার? দাহাগ্রাম আঙ্গারপোটা। দাহাগ্রাম আঙ্গারপোটা, এই একটা জায়গা। এবার কি বলতে চাইছি যে এনি পোর্শন দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যান আদার কান্ট্রি আর কল্ড এনক্লেভ। তার মানে এই বেরুবাড়ি বলে যে জায়গাটা আছে না, এবং হচ্ছে দাহাগ্রাম আঙ্গারপোটা বলে যে জায়গাটা আছে, এটা আছে তো ইন্ডিয়াতে, বাট আছে কার? বাংলাদেশে। আদার কান্ট্রিতে রয়েছে। আবার দেখো বেরুবাড়িটা আছে তো বাংলাদেশে, বাট আছে কার? ইন্ডিয়াতে। বাট আছে কার? ইন্ডিয়াতে। এবার এই জায়গাগুলো কি করে ওই পারে চলে গেছে সেটা পরে বলছি। এবার মনে রাখবে এখানে তো আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, ঠিক এইরকম করে প্রায় 162টা ছিটমহল ছিল, যার মধ্যে 51টা ছিটমহল কোথায়? স্যার ইন্ডিয়াতে ছিল, বাট ছিল কার? বাংলাদেশের। আর 111টা ছিটমহল ছিল কোথায়? বাংলাদেশে, বাট ছিল কার? ইন্ডিয়া। তার মানে হচ্ছে এবার প্রবলেম শুরু হয়ে গেছে যে এখানকার জনসাধারণ, এই ছিটমহলে তো জনসাধারণও রয়েছে তাই না? এই জনসাধারণরা হচ্ছে যে ইন্ডিয়ার, বাট আছে কোথায়? বাংলাদেশে। তার মানে হচ্ছে যে তারা এই পারে আসতে পারছে না, এরাও হচ্ছে যে ওই পারে যেতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই ছিটমহলটা তৈরি হলো কি করে? তো তৈরি করে গেল কে? তোমরা নাম শুনেছ, রেড ক্লিফ। এই রেড ক্লিফ যে ব্যক্তি ছিল, একে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি ইন্ডিয়া আর পাকিস্তানকে আলাদা করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণের কি শুরু হয়ে গেছে? বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে।
শুধু জাস্ট আলাদা করো, তারপর এখান থেকে পালাও। আর রেড ক্লিফ হচ্ছে যে ইন্ডিয়াতে কোনোদিন আসেনি এবং হচ্ছে যে সে ইন্ডিয়া সম্পর্কে কিছুই জানতো না, কোথায় কোন জাতির লোক থাকে, কোথায় কতটা বাউন্ডারি আছে, কোথায় কতটা বাউন্ডারি নেই, কিছুই জানতো না। সে কি করলো, একটা ঘরের মোষের মধ্যে দুটো দেশকে আলাদা করে দিল, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে যে পাকিস্তান। পাকিস্তানের মধ্যে হচ্ছে যে কি একটা ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান। তো আমাদের কিছু পোর্শন না বাংলাদেশের মধ্যে পড়ে গেল, যেমন এক্সাম্পল নদিয়া, মালদা, এরা হচ্ছে 15ই আগস্ট হচ্ছে যে স্বাধীনতা পায়নি। কেন জানো? কারণ হচ্ছে এরা বাংলাদেশের মধ্যে পড়ে গেছিল। এরা যখন আন্দোলন করতে শুরু করলো না, তখন হচ্ছে যে আবার এদেরকে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করালো। ওই জন্য দেখবে নদিয়া, মালদা এরা 18ই আগস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে পালন করে। কেন স্যার? 15 আগস্ট তো করেই, সঙ্গে হচ্ছে 18 আগস্ট করে। কেন? কারণ ওই যে 3টে দিন গ্যাপ, ওরা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ঢুকেছিল, আন্দোলন করলো বলে চলে এলো। কিন্তু এরা একটু দূরে ছিল বলে আন্দোলন করলে হচ্ছে যে এদেরকে রেকগনাইজেশন দেওয়া হয়নি। তাহলে স্যার প্রবলেম তো অনেক বড় প্রবলেম, যে এখানকার লোক হচ্ছে এখানে আসতে পারবে না, এখানকার লোক ওখানে যেতে পারবে না। এবার কি করা হবে? এর পরেই কি করছে যে 1974 এ লেখো এবার, ইন 1974 1974 সাল a agreement was signed, a agreement was signed between India and Bangladesh, which is known as land boundary agreement. Land boundary agreement. শর্টে বলা হয় LBA, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো 1976 সালে কি হলো, একটা এগ্রিমেন্ট সাইন হলো বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, হুইচ ইজ নোন অ্যাজ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটাকে আমরা শর্টে কি বলি, LBA। ক্লিয়ার হয়েছে? এবার দেখ এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে কি হলো স্যার, এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমেই না এই দুটো দেশের মধ্যে একটা রাস্তা কনস্ট্রাকশন করা হলো, একটা রোড কনস্ট্রাকশন করা হলো, যেই রোডটাকে আমরা কি বলি, 3 বিঘা করিডর। যে রোডটাকে বা রাস্তাটাকে কি বলি, 3 বিঘা করিডর। আর এই 3 বিঘার মধ্যেই হচ্ছে যে রাস্তাটা, যেহেতু সেহেতু একে বলছে আমরা কি বলছি আমরা, 3 বিঘা করিডর। এবার 3 বিঘা করিডর যখন হয়ে গেল না, ঠিক এই জায়গাতেই একটা হচ্ছে গেট দেওয়া হলো। কি দেওয়া হলো? এই বর্ডার লাইনের কাছে একটা গেট তৈরি করা হলো, আর এই গেটটা 3 ঘন্টার জন্য খোলা হবে। তো 3 ঘন্টার জন্য যদি খোলা হয়, তাহলে এখানকার জনসাধারণ এই গেট দিয়ে হচ্ছে ইন্ডিয়াতে আসবে, এসে কাজ টাজ করবে আর চলে যাবে। আবার হচ্ছে যে এরাও হচ্ছে যে 3 ঘন্টার মধ্যে বাংলাদেশে যাবে, ওদের যদি কোনো কাজ থাকে তাহলে আমরা সেই 3 ঘন্টার মধ্যে ব্যাক করে আসবে। 2-3 ঘন্টার জন্য খোলা হলো, ডিপেন্ডস অন সিচুয়েশন। ক্লিয়ার? এবার আসলে কি প্রবলেম সলভ হলো? এখন আমাদের পশ্চিমবঙ্গে চলছে কি SIR, তাই না? এই SIR এর তুমি যদি একটা ফর্ম ঠিক করতে যাও না, তাহলে তোমাকে মিনিমাম 400-500 জনের লাইনে দাঁড়াতে হবে, তার মানে 5 ঘন্টা লাগবে। তো ধরে নাও যদি এরা SIR করতে আসতো না,
তাহলে এরা কি আর ব্যাক করে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে প্রবলেম কিন্তু সলভ হলো না। তাই এরা হচ্ছে যে ভাবো 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2015 সাল পর্যন্ত এরা সাফার করে গেছে। এরা জাস্ট কৃষি কাজের উপরে নির্ভরশীল ছিল। এদের না হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ভালো, না হেলথ, না এডুকেশন, নাথিং। শুধু জাস্ট ফার্মার বা কৃষি কাজের উপরে এরা নির্ভরশীল ছিল। এবার এবার আসলো 1992 তে পিভি নরসিমা রাও। কে আসলো? পিভি নরসিমা রাও, প্রাইম মিনিস্টার। তার কাছে এই কথাটা তুলে ধরা হলো যে স্যার, এখানে 111টা যে ছিটমহল আছে এরা না অনেক দিন ধরে সাফার করছে, এদের দিকে তো একটু নজর দেওয়াই যায়। এবং হচ্ছে যে বাংলাদেশের যে 151টা ছিটমহল আছে এরাও সাফার করছে বাংলাদেশে যাওয়ার জন্য, এদের দিকে তো নজর দিতে হবে, কারণ এদের তো কোনো ধরনেই ডেভেলপমেন্ট হচ্ছে না। তখন পিভি নরসিমা রাও বললেন যে এক কাজ করুন, এই 111টা ছিটমহল বাংলাদেশকে দিয়ে দিন, আর 51টা ছিটমহল হচ্ছে ইন্ডিয়ার কাছে, নিজের কাছে রেখে দিন। তখন পাশ থেকেই আরেকজন বললেন, দেখুন স্যার, আমরা আমাদের জায়গাকে অন্য দেশকে দান করতে পারি না, কারণ আমাদের আর্টিকেল 3 এই পারমিশন দেয় না। আপনি যদি দিতেই চান 111টা ছিটমহল বাংলাদেশকে, তাহলে আপনাকে পার্লামেন্টে গিয়ে বিল পাস করাতে হবে। যদি আপনি বিল পাস করান তাহলেই কিন্তু আপনি আপনার জায়গাটা অন্য দেশকে দিতে পারবেন না, লিজে দিতে হবে, লিজে। তাও 99 বছরের জন্য লিজে দিতে হবে। তার মানে আজকে যদি বিলটা পাস হয়ে যায় এবং হচ্ছে আইনে কনভার্ট হয়ে যায়, তাহলে আগামী 99 ইয়ার্স এর পরে গিয়ে আবার তাকে বিল পাস করাতে হবে এটার জন্য। বুঝেছো? ক্লিয়ার? তাহলে পিভি নরসিমা রাও তখন এই দায়িত্বটা নিলেন না, উনি চলে গেলেন। এবার আসলো কে? এবার আসলো 2014 সালে আমাদের প্রাইম মিনিস্টার যে হচ্ছে নরেন্দ্র মোদী। এসে হচ্ছে প্রথমেই নজর দিলেন এদের সমস্যায়। এদের সমস্যায় নজর দেওয়ার পরে প্রথমেই বললেন যে দেখুন, এরা তো অনেক দিন ধরে সাফার করছে, তাহলে এদের তো কোনো না কোনো ব্যবস্থা করতে হবে, তাই না? তাই প্রথমেই দেখা করলেন কার সঙ্গে? শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগ, শেখ হাসিনা। আর এই শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ার হচ্ছে যে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল। তাই হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে কথা বললেন যে দেখুন, এই 51টা ছিটমহল ইন্ডিয়াতে ছেড়ে দিন, আর 111টা ছিটমহল আপনারা নিয়ে নিন। বাস, বিল পাস করলো ইন্ডিয়া, 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 সাল। আর এই 2015 সালে কি হলো? 111টা ছিটমহল বাংলাদেশকে দিয়ে দিল, আর 51টা ছিটমহল ইন্ডিয়া নিজের কাছে রেখে দিল। এবং এই দুই জায়গার লোককে বা জনসাধারণকে ফুল ফ্রিডম দেওয়া হলো। কি ফ্রিডম? যদি আপনারা কেউ চান, এই দুই জায়গার লোকের মধ্যে কেউ যদি চান যে না আমি ইন্ডিয়ার সিটিজেনশিপ নেব, তাহলে চলে আসুন আপনি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে রাখার দায়িত্ব। আবার এরাও যদি বলে যে না আমরা হচ্ছে বাংলাদেশেই যাব, তাহলে বাংলাদেশে যাবে, বাংলাদেশে গিয়ে হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট তাদেরকে থাকার ব্যবস্থা করবে, সিটিজেনশিপ প্রোভাইড করবে। বাস, এই দুই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যে মুসলিম পপুলেশন আছে সে বাংলাদেশে থেকে গেল, আর হচ্ছে যে হিন্দু পপুলেশন চলে আসলো কোথায়? ইন্ডিয়াতে চলে এলো। আর ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট এদের জন্য কি করলো? এদের কাছে হাত জোর করে বললেন যে দেখুন, আপনারা 1947 সাল থেকে সাফার করে যাচ্ছেন, আপনাদেরকে ক্ষতিপূরণ তো আমরা দিতে পারবো না, বাট একটা সান্ত্বনা পুরস্কার রয়েছে। কি সান্ত্বনা পুরস্কার? সান্ত্বনা পুরস্কার হচ্ছে যে 2 বিঘা করে জায়গা, একটা করে দালান বাড়ি, আর একটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি প্রত্যেকের ফ্যামিলিতে। মনে হবে যে স্যার 2 বিঘা জায়গা, মনে হবে তোমার দালান বাড়ি, মনে হবে তোমার স্যার গভর্নমেন্ট চাকরি, বাট তুমি ইমাজিন করে দেখো যে 1947 সাল থেকে তারা চিৎকার করছে যে আমাদের দিকে একটু তো নজর দিন, আমাদের দিকে একটু তো নজর দিন। কিন্তু তারা হচ্ছে যে এই প্রবলেম থেকে বেরোলো কত সালে? 2015 সালে।
মানে 47 থেকে 2015 সাল, কত বছর ধরে সাফার করেছে তারা। তাহলে এই প্রবলেমটা শর্ট আউট হলো কি করে স্যার? এই প্রবলেমটা শর্ট আউট হলো 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 100তম, লিখেই রাখো, the problem of 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর was finally solved by 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 সাল। লিখে নাও, the problem of 3 বিঘা করিডর was solved by 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বলো বুঝেছো কিনা? কোনটা? বলো। না না, পার্মানেন্ট হলো না, এই অ্যাক্ট যে পাস হলো না, এটা হচ্ছে যে 99 ইয়ার্সের জন্যই লিজ দিল। এটা হচ্ছে যে 99 ইয়ার্সের জন্য লিজই দেওয়া হলো। সলভ হবে না, কারণ তুমি তোমার জায়গা দিতে পারবে না কাউকে, বুঝেছো? বলো, কারো কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আছে কারো কোনো ডাউট? অনলাইন নেই তো ভাই। এই ছবিটা কিন্তু অবশ্যই এঁকে নেবে, হ্যাঁ? এই ছবিটা অবশ্যই এঁকে নেবে। করে নিয়েছো তো এটা অনলাইন? চলো নেক্সট। তাহলে একটা প্রবলেম গেল। একটা প্রবলেম সলভ হয়ে গেছে। এর পরের প্রবলেম লেখো। এর পরের প্রবলেম হচ্ছে তিস্তা রিভার। কি রিভার? তিস্তা রিভার। এটা নিয়েও প্রবলেম আছে। কি প্রবলেম স্যার? তিস্তা রিভার নিয়ে কি প্রবলেম আবার? প্রথমে আগে এর সোর্সটা লিখে রাখো, উৎপত্তি স্থল। সোর্স হচ্ছে জেমু গ্লেসিয়ার। কি গ্লেসিয়ার? জেমু গ্লেসিয়ার। এই জেমু গ্লেসিয়ার আছে কোথায়? ইন সিকিম। এই জেমু গ্লেসিয়ার আছে কোথায়? সিকিমে রয়েছে। খুব ভালো কথা। এই তিস্তা নদী কার ট্রিবিউটারি জানো? তিস্তা রিভার is a tributary of
ব্রহ্মপুত্র রিভার, কি রিভার? ব্রহ্মপুত্র রিভার। তিস্তা রিভার ইজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। তার মানে ঠিক এখান থেকে নদীটার উৎপত্তি হবে, উৎপত্তি হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে, তারপর হচ্ছে বাংলাদেশে যাবে। সিকিম থেকে উৎপত্তি হচ্ছে ঠিক এখান থেকে, আর হচ্ছে বাংলাদেশে প্রবেশ করবে, তারপরে হচ্ছে যে ব্রহ্মপুত্রের সঙ্গে মিট করবে, তারপরে পড়ে যাবে কোথায়? বে অফ বেঙ্গলে। এবার জেমু গ্লেসিয়ার থেকে তিস্তা রিভারের তো সোর্স রয়েছে, এবার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে, ধরো এটা একটা নদী, এই নদীর জলটা না ইন্ডিয়া হচ্ছে কি করছে, বেশি ইউজ করে ফেলছে। ইন্ডিয়া কি করছে? বেশি ইউজ করে ফেলছে। বাংলাদেশ সেই পরিমাণের জল পাচ্ছে না। স্যার কি করে বেশি ইউজ করছে? একটা ড্যাম কনস্ট্রাকশন করে নিয়েছে, তিস্তা ড্যাম বলে। আর ড্যামটা যখন কনস্ট্রাকশন করেছে না, সেই ড্যামে হচ্ছে জলটা স্টোর করে রাখে, আর নিজেদের হচ্ছে যে কাজের মতো করে ইউজ করে ফেলে, নিজেদের যতটা প্রয়োজন রয়েছে ততটা ইউজ করে ফেলে। বাংলাদেশ সেই পরিমাণের হচ্ছে জল পাচ্ছেই না। তো বাংলাদেশ যদি জল না পায়, বাংলাদেশ চিৎকার করবে, স্বাভাবিক বিষয়। তখনই কি করা হলো? তিস্তা রিভার ট্রিটি করা হলো। কি হলো? তিস্তা রিভার ট্রিটি। তাহলে লিখে রাখো, তিস্তা রিভার ট্রিটি। এই তিস্তা রিভার ট্রিটি কার কার মধ্যে হয়েছিল স্যার? অবভিয়াসলি ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়া আর হচ্ছে যে বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, কবে হয়েছিল তিস্তা রিভার ট্রিটি? এখানে লিখে দিচ্ছি মাঝখানে 1983। 1983 সাল। 1983 সাল। কি হয়েছিল স্যার? এই জলের যে আছে না, এবার হচ্ছে যে আইডিয়া মতো পার্সেন্টেজ করে নেবে। বললো যে দেখো 39% জল আমরা ইউজ করব। কারা করবে? ইন্ডিয়া। তারপরে হচ্ছে যে 39%, 39% ইন্ডিয়া ইউজ করবে, 25% জলের ফ্লো থাকবে, মাঝখানে পড়ে থাকবে। তাহলে কত বেঁচে থাকছে? 36 নাকি? 36, 60, 75, 25, 50। ঠিক আছে, এটা হচ্ছে কে করবে? এটা হচ্ছে বাংলাদেশ করবে। টোয়েন্টি 25% হচ্ছে জলের ফ্লোটা থাকবে। ঠিক আছে, এই ছিল আমাদের কি তিস্তা রিভার ট্রিটি, যেটা হয়েছিল কত সালে? 1983 সালে, 1983, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ক্লিয়ার? এগোবো? চলো নেক্সট প্রবলেম।
তোমরা নাম শুনেছো নিউ মোর আইল্যান্ড। লেখো এবার নেক্সট প্রবলেম 3 নম্বর। নিউ মোর আইল্যান্ড। নিউ মোর আইল্যান্ড এ আছে কোথায় স্যার নিউ মোর আইল্যান্ড? নিউ মোর আইল্যান্ড রয়েছে, it is located at the end point of Ganga and ব্রহ্মপুত্র রিভার। মানে স্যার, মানে হচ্ছে যে এন্ড পয়েন্ট, মানে গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র রিভার যেখানে শেষ হবে না, যেখানে শেষ হবে সেখানেই আমরা কি দেখতে পাবো, এই নিউ মোর আইল্যান্ড রয়েছে। কি আছে স্যার? নিউ মোর আইল্যান্ড রয়েছে। তাহলে আমরা যদি দেখি যে নিউ মোর আইল্যান্ড তাহলে কোথায় হতে পারে স্যার, দেখে নাও একটু। ঠিক এখানেই দেখো, এখানেই দেখো, এটা বাংলাদেশ আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর ঠিক এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের প্রায় 60% কোথায় আছে? বাংলাদেশে। আর 40% আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো ঠিক এই জায়গাটাতেই, ঠিক এই জায়গাটাতে হচ্ছে যে নিউ মোর আইল্যান্ড রয়েছে। কি আছে স্যার? নিউ মোর আইল্যান্ড রয়েছে। আর এই নিউ মোর আইল্যান্ডটা হচ্ছে যে দুটো জায়গার মধ্যে পড়ে গেছে দেখো, বাংলাদেশের দিকেও পড়ছে আবার ইন্ডিয়ার দিকেও বা ওয়েস্ট বেঙ্গলের দিকেও পড়ছে। তাহলে এটা নিয়েও প্রবলেম শুরু হবে। তো প্রবলেম শুরু হওয়ার আগে এটা সাইক্লোন হয়েছিল এই বে অফ বেঙ্গলে, যার নাম হচ্ছে ভোলা সাইক্লোন, 1974-এ হয়েছিল। আর এই ভোলা সাইক্লোনের কারণে নিউমোর আইল্যান্ডটা হচ্ছে যে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। তো নিউমোর আইল্যান্ড যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে বর্তমানে আর কোনো সমস্যাও নেই কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার। কাকে নিয়ে? এই নিউ মোর আইল্যান্ডটাকে নিয়ে। কাকে নিয়ে? নিউ মোর আইল্যান্ড। নিউ মোর আইল্যান্ড। তাহলে লিখেই রাখো, নিউ মোর আইল্যান্ড was destroyed by Bhola cyclone. Newmore Island was destroyed ইডি দেবে, destroyed by Bhola cyclone. কত সাল? in 1974. ভোলা সাইক্লোন in 1974। 1974 সালে এই ভোলা সাইক্লোনের মাধ্যমে কি হয়ে গেল যে স্যার এই নিউমোর আইল্যান্ড যে আছে, নিউমোর আইল্যান্ড
সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেল। আর যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে বর্তমানে আর কোনো সমস্যা নেই নিউমোর আইল্যান্ড নিয়ে। ক্লিয়ার? অনলাইন? ক্লিয়ার তো সবার? একটু রেসপন্স করবে, নাহলে কিন্তু এগোতে পারবো না। হ্যাঁ, চলো এবার হচ্ছে যে ডিসপিউট না, একটা হচ্ছে ইনফরমেশন জানার রয়েছে আমাদের এখান থেকে। সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা, এটা সম্পর্কে আমরা জানবো, এখানেই জেনে নিচ্ছি। হ্যাঁ, সুন্দরবন ডেল্টা, এই সুন্দরবন যে ডেল্টা আছে না, এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের বৃহত্তম, মানে হচ্ছে পৃথিবীর বৃহত্তম হচ্ছে বদ্বীপ। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সুন্দরবন ডেল্টা হচ্ছে তৈরি হয়েছে কি করে স্যার, কি করে হয়? ভালো করে দেখো, যদি আমরা দেখি যে এইটা হচ্ছে বে অফ বেঙ্গল, কি আছে এটা স্যার? বে অফ বেঙ্গল। এই পাশে দেখতে পাচ্ছ তো সবাই, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এবার এখান থেকে হচ্ছে একটা নদী আসছে, কি আসছে? এখান থেকে একটা নদী আসছে। এই নদী যখন আসে না, সঙ্গে কি নিয়ে আসে জানো? সেডিমেন্ট। কি নিয়ে আসে স্যার? সেডিমেন্ট নিয়ে আসে, নুড়ি কাকর বালি পাথর, সেডিমেন্ট, নুড়ি কাকর বালি পাথর নিয়ে আসে। এবার যখন নিয়ে আসবে তার মানে এই জায়গাতে ডিপোজিট করবে, কি করবে? এই জায়গাতে ডিপোজিট করবে। তো এই জায়গাতে যদি ডিপোজিট করে না, তাহলে কি হবে যে স্যার এখানে যদি ডিপোজিট করে তাহলে বে অফ বেঙ্গলেও কি আসে স্যার? টাইড আসে, টাইড। এবার দেখো টাইডের কথা বলছি, টাইড যে আছে না, টাইড একটা হচ্ছে লো টাইড হয় আর একটা হচ্ছে হাই টাইড হয়। টাইড ডিপেন্ডস করছে দুটো হচ্ছে ফোর্সের উপরে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, বন্ধ বলবো, দাঁড়িয়ে থাকবো, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখো ভালো করে, কি বললাম? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সুন্দরবন ডেল্টা সম্পর্কে পড়ছিলাম তো আমরা। এবার দেখো, ঠিক ধরে নাও পেজটাই চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এখানে ধরে নাও সান রয়েছে, ঠিক এখানেই ধরে নাও আর্থ রয়েছে, আর এখানে কি আছে? মুন রয়েছে। এখানে কি আছে স্যার? সান আছে, আর্থ আর হচ্ছে মুন। নাম লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে সান, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে মুন। ভালো করে শুনবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সান, এটা আর্থ, এটা হচ্ছে মুন। এবার দেখো ভালো করে, এটা আমাদের পৃথিবী তো, এটা মুন, এটা মুন, এটা সান। সান দেখো পৃথিবীর উপরে কি করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। কি করবে? সান কি করবে? পৃথিবীর উপরে কি করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে। দ্যাট মিন্স পৃথিবী নিজের দিকে টানছে পৃথিবীকে।
এবার পৃথিবী হচ্ছে যে কি করবে, নিজের পজিশনটাকে বজায় রাখার জন্য পৃথিবীও একটা ফোর্স লাগাবে, যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। দ্যাট মিনস যখন পৃথিবীকে টানছে না, যখন পৃথিবীকে টানছে, আর আমরা ভালো করে জানি পৃথিবীতে 70% কি আছে, জল, আর 30% আছে স্থল। তো 70% জলের মধ্যে এই পাটে যে জলটা আছে না, যখন টানছে সূর্য, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে, তখন এই জলগুলো হচ্ছে যে উপচে উপচে এই দিকটাতে চলে আসছে। দ্যাট মিনস হাই টাইড হচ্ছে। আবার যদি দেখি পৃথিবী নিজের পজিশন বজায় রাখার জন্য পৃথিবীও কি করবে স্যার, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কি করবে? একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স। নিজের পজিশনটাকে তো বজায় রাখবে, তাই না? এই সেন্ট্রিফিউগাল ফোর্স যখন অ্যাপ্লাই করছে না, তখন কি হবে, এই যে জলগুলো উপচে উপচে এদিকে চলে এসেছিল না, এটা আবার হচ্ছে যে ব্যাক করে যাবে। এটা আবার কি হবে, ব্যাক করে এই দিকটাতে ঢুকবে। তখন কি হয়ে যাবে, লো টাইড হয়ে যাবে। সেম পজিশন, সেম জিনিসটাই আবার কোন দিকে ঘটবে স্যার, এই দিকটাতেও ঘটবে। মুন, মুন হচ্ছে পৃথিবীর ওপরে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট মিনস পৃথিবীকে নিজের দিকে টানার চেষ্টা করবে। আবার পৃথিবীও কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে যখন মুন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে, তখন এই জলগুলো কি হবে, লাফিয়ে লাফিয়ে দিকটাতে চলে যাবে। আবার পৃথিবী যখন সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবে, তখন জলগুলো আবার কি হবে স্যার, নিচের দিকে নামতে শুরু করবে। কিন্তু কিন্তু সূর্য থেকে চাঁদের গুরুত্বটা বেশি টাইডের ক্ষেত্রে। কেন স্যার? এই কারণেই বেশি, কারণ পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব হয় ম্যাক্সিমাম হয় 15.21 কোটি কিলোমিটার, আর মিনিমাম হয় 14.78 কিলোমিটার। কিন্তু যদি মুন আর পৃথিবীর যদি দূরত্ব দেখো না, তাহলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম 3 লাখ আর ম্যাক্সিমাম হচ্ছে 4 লাখ। তাহলে টাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে কে স্যার, হচ্ছে কে, মুন। বুঝেছো? ক্লিয়ার? এতটুকু বুঝেছো? সবাই বুঝেছো ভাই? সমশুভ্র, অঙ্কিতা, অদিতি, তন্ময়, রনিত, বাস। এবার এবার আমরা এখানে চলে আসি। তাহলে হচ্ছে যে টাইডের ক্ষেত্রে দুটো ফোর্স রয়েছে। সেই ফোর্সটা হচ্ছে কি, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স। এইবার দেখো, এইবার দেখো, এইবার দেখো এখানেই দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমরা ডেলটা দেখবো। হ্যাঁ, দাঁড়ান। এটা হচ্ছে ধরে নাও কোস্টাল এরিয়া, আর এখানেই আছে জল। এখানে আছে কি, হ্যাঁ বলো ভাই। এখন আর বর্তমানে সমস্যা নেই। এই হচ্ছে বে অফ বেঙ্গল। এবার না, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। হ্যাঁ, তাহলে কি বললাম, আমরা দেখবো ডেল্টা। দেখো একটা নদী আসছে, এই নদী হচ্ছে যে এখান থেকে আসছে ধরে নাও, আর এই নদী যখন আসছে না, সঙ্গে কি নিয়ে আসছে ভাই,
একটু আগেই বললাম স্যার সেডিমেন্টস, সেডিমেন্টস মানে নুড়ি কাকর বালি পাথর। আর এই সেডিমেন্টস গুলোকে ঠিক ধরে নাও এখানে ডিপোজিট করেছে। কোথায় ডিপোজিট করেছে? ঠিক এই জায়গাটা। এবার আমরা জানি যে, আমরা ভালো করেই জানি যে স্যার এখানে কি আছে? টাইড আছে। এই টাইড কি করবে? এই সেডিমেন্টটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই সেডিমেন্টটাকে যদি উড়িয়ে নিয়ে চলে যায় তাহলে এটা কি হয়ে গেল স্যার? স্যার এটা অ্যাস্টুয়ারি হয়ে গেল। যার কারণে দেখবে মোহনার কোনো গ্যারান্টি নেই, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এটাকে কি বলছি আমরা? অ্যাস্টুয়ারি। কিন্তু কিন্তু এইবার দেখা গেল এই নদীটাই হচ্ছে যে অনেক বড় সেডিমেন্ট ডিপোজিট করেছে, অনেক বড় সেডিমেন্ট ডিপোজিট করেছে। এবার টাইড কিন্তু এই নুড়ি কাকর বালি পাথরটাকে হচ্ছে সরিয়ে নিয়ে যেতে পারবে না। যদি না পারে এবং এটার আকৃতি হবে কিরকম? ব আকৃতির, অনেক বড়, যেহেতু এটাকে টাইড আর হচ্ছে যে সরিয়ে নিয়ে যেতে পারছে না, তাই এটাকে আমরা কি বলছি? ডেল্টা। এটাকে আমরা কি বলছি? ডেল্টা। ক্লিয়ার? বুঝেছো? হ্যাঁ কি না? ডেল্টা আর হচ্ছে অ্যাস্টুয়ারি। আমাদের ইন্ডিয়াতে দুটো নদী আছে শুধু অ্যাস্টুয়ারি তৈরি করে, তাপ্তি আর হচ্ছে যে নর্মদা। বাকি যতগুলো নদী দেখতে পারবে, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এরা সবাই ডেল্টা তৈরি করে। কারণ দেখো গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বারাই এই সুন্দরবন ডেল্টা তৈরি হয়েছে। কেন? কারণ এদিক থেকে হচ্ছে গঙ্গা আসছে আর এদিক থেকে ধরে নাও আবার ব্রহ্মপুত্র আসছে। এই গঙ্গা আর ব্রহ্মপুত্র মিলবে, মেলার পরেই হচ্ছে যে অনেকগুলো সেডিমেন্ট নিয়ে আসবে। কারণ এরা আসছে কোন দিক থেকে? প্লেনস এলাকা, সমতল ভূমি থেকে আসছে। এবং যখন সমতল ভূমি থেকে আসছে না, তখন অনেক সেডিমেন্ট নিয়ে আসবে আর লাস্ট মুহূর্তে এসে তাদের ভেলোসিটি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন সব সেডিমেন্ট এখানে এসে ডিপোজিট করে দেবে, যার ফলে কি তৈরি হয়ে গেল? স্যার ডেল্টা তৈরি হয়ে গেল। বুঝেছো? সুন্দরবন ডেল্টা। এগোবো ভাই? কোথায় ছিলাম আমরা? সুন্দরবন ডেল্টাতে, তাই না? হ্যাঁ, চলো এবার দেখো সুন্দরবন যে ডেল্টা আছে না, সুন্দরবন যে ডেল্টা আছে, তার মানে সুন্দরবন ডেল্টা কোনো না কোনো নদী তৈরি করেছে। কি বললাম? সুন্দরবন যে ডেল্টা আছে কোনো না কোনো নদী তৈরি করেছে। স্যার স্যার কোন নদী তৈরি করেছে স্যার সুন্দরবন ডেল্টা? সুন্দরবন ডেল্টা কোন নদী তৈরি করেছে? এক হচ্ছে যে স্যার গঙ্গা নদী, গঙ্গা নদীর সেডিমেন্ট পাবো সুন্দরবন ডেল্টাতে। আর একটা হচ্ছে কি? ব্রহ্মপুত্র ডেল্টা। ঠিক আছে, এবার দেখো গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করবে না, তখন কি নাম হয়ে যাবে? ইংলিশে পদ্মা আর হচ্ছে বাংলায় হচ্ছে পদ্মা। আর ব্রহ্মপুত্র রিভার যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন নাম হয়ে যাবে কি? যমুনা। তার মানে পদ্মা আর যমুনা মিলে কি হয়? মেঘনা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সুন্দরবন বদ্বীপ কোন নদীর দ্বারা তৈরি হয়েছে? স্যার গঙ্গা, ব্রহ্মপুত্র। যদি গঙ্গা ব্রহ্মপুত্র অপশনে না পাও তাহলে হচ্ছে পদ্মা যমুনা পাবে। পদ্মা যমুনাও যদি অপশনে না পাও তাহলে পাবে মেঘনা, মেঘনা। আর দেখো এই সুন্দরবন ডেল্টাকে এই কারণেই বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। কি বলা হয় স্যার? গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা।
গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। মনে রাখবে 2019 সালে সুন্দরবন ডেল্টা অ্যানাউন্সড অ্যাজ এ রামসর সাইট অফ ইন্ডিয়া। কততম রামসর সাইট? 27তম। একটু পরে লিখে দিচ্ছি। কি বললাম? সুন্দরবন ডেল্টা অ্যানাউন্সড অ্যাজ এ রামসর সাইট। কততম? 27তম। সুন্দরবন ডেল্টা বুঝে গেছো কোন নদীর দ্বারা তৈরি হয়েছে? খুব ভালো কথা। এবার এবার দেখো একটা জিনিস, ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট, ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট কত সালে হয়েছিল স্যার? হয়েছিল 1971-এ। ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট হয়েছিল 1971-এ, 1971 সাল। এবার ওয়েটল্যান্ড কনজারভেশন যে অ্যাক্ট হয়েছিল না, আইন যে হয়েছিল, কেন হয়েছিল? হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? পারপাস ইজ দ্যাট, পারপাস কি? আমরা দেখব বর্তমানে না দিনের পর দিন যে পুকুরগুলো আছে, যে পনগুলো আছে, পুকুর, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের দিকে দেখবে পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই পুকুরগুলো যে নষ্ট হচ্ছে বা জলাশয় যে নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিকার হচ্ছে আমাদেরই, আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, তাই না? হ্যাঁ কি না? এই কারণে ওয়ার্ল্ড একটা ইনিশিয়েটিভ নিল, একটা উদ্যোগ নিয়ে বললো যে দেখো আমাদের পৃথিবীতে যতগুলো জলাশয় আছে এবং খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা রামসর সাইটের তকমা দেব। রামসর সাইটের তকমা দিচ্ছি মানে ওয়ার্ল্ড রেকগনাইজ করছে না, যেহেতু এই ইনিশিয়েটিভটা কারা নিচ্ছে? পুরো ওয়ার্ল্ড মিলে নিচ্ছে। কোথায় কোথায় হয়েছিল স্যার এই ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্টটা? প্লেস ছিল কোথায়? প্লেস হচ্ছে রামসর সিটি। রামসর সিটি। এই রামসর সিটি আবার কোথায়? ইরানে। রামসর সিটি হচ্ছে কোথায়? ইরান। বুঝেছো? রামসর সিটি হচ্ছে কোথায়? ইরানে। দ্যাট মিনস আমি কি বলতে চাইছি, রামসর সিটি ইরানে 1971-এ। খুব ভালো কথা। এবার দেখো নামের সঙ্গে বুঝতে পারবে, ওয়েটল্যান্ড মানে জলাভূমি, কনজারভেশন মানে হচ্ছে যে সুরক্ষিত বা সংরক্ষণ করা, অ্যাক্ট মানে আইন, 1971 সাল। আমি কি বললাম? ধরে নাও সুন্দরবন ডেল্টাকে আমরা রামসর সাইডের তকমা দিলাম, তাহলে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান কি ভাববো? অ্যাজ এ ইন্ডিয়ান এটাই ভাববো যে সুন্দরবন ডেল্টা রামসর সাইডের তকমা পেয়েছে মানে ওয়ার্ল্ড রেকগনাইজ করছে, দ্যাট মিনস কিছু না কিছু তো আছে ওখানে দেখার মতো। তাই হচ্ছে যে আমরা অ্যাজ এ টুরিস্ট ছুটতে শুরু করব। খুব ভালো কথা। এবার টুরিস্ট যদি আমরা ওখানে যাই, অ্যাজ এ টুরিস্ট যদি আমরা দেখতে যাই, ঘুরতে যাই, তাহলে সুন্দরবন এলাকাতে যে জনসাধারণরা রয়েছে না, ওরাও হচ্ছে যে সুন্দরবন ডেল্টার এলাকাটাকে মিসইউজ করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, জলাভূমিটাকে নষ্ট করার চেষ্টা করবে না। কেন? কারণ তারা ভালো করে জানে যে এখানে যদি টুরিস্ট আসে তাহলে আমরাও বেঁচে থাকবো। পহেলগাম অ্যাটাকটা মনে করে দেখো,
পেহেলগাম অ্যাটাক হওয়ার পরে পেহেলগামের যে জনসাধারণ কিরকম কান্না করছিলেন, কেন? কারণ সেখানে টুরিস্ট যাবে না, মানুষ ভয় পেয়ে গেছে। তো সুন্দরবনটাকে সংরক্ষিত রাখবে কে? সুন্দরবন এলাকার লোকজন এবং হচ্ছে গভর্নমেন্ট তো আছেই সঙ্গে। তো এই কারণেই ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট নিয়ে আসলো 1971 সালে, যাতে ওই জলাভূমিগুলো হচ্ছে যে সংরক্ষিত থাকে। আর ফার্স্ট রামসার সাইট হচ্ছে কি, ফার্স্ট রামসার সাইট হচ্ছে কি চিল্কা লেক। চিল্কা লেক এ আছে কোথায়? চিল্কা লেক, এই চিল্কা লেক হচ্ছে উড়িষ্যাতে আছে। আর কত সালে রামসার সাইটের তকমা পেয়েছে? 1981 সাল। উড়িষ্যাতে রয়েছে। আর যেটা বললাম 27তম রামসার সাইট কি ভাই? সুন্দরবন ডেল্টা। সুন্দরবন ডেল্টা কত সালে পেয়েছে? 2019 সাল। 2019 সাল। এটা 23-এর প্রিলিমসে আই থিঙ্ক এসেছিল, যে রামসর সাইডে তকমা পেয়েছে সুন্দরবন ডেল্টা কত সালে? 2019 সাল। ক্লিয়ার? চলো এবার যদি আমরা দেখি বাংলাদেশের সঙ্গে যা যা ছিল আমরা পড়ে ফেলেছি। বাংলাদেশের সঙ্গে যা যা প্রবলেম ছিল আমরা সবগুলোই পড়ে ফেলেছি। ক্লিয়ার? বাংলাদেশ কমপ্লিট। এবার শুরু করব আমরা চায়না। কি শুরু করব? চায়না। চায়নার সঙ্গে ইন্ডিয়ার যদি বর্ডার লাইন বলো না, তাহলে কত কিলোমিটার বর্ডার লাইন আছে? 3488 কিলোমিটার। কত কিলোমিটার? 3488 কিলোমিটার। এবার যদি বলি যে কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করে, এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি চায়না রয়েছে। তাহলে এখানে হচ্ছে যে একটা ইউটি আছে যার নাম হচ্ছে লাদাখ। ইয়েস স্যার। স্টেট যদি বলি স্যার হিমাচল প্রদেশ পাচ্ছি। ইয়েস স্যার। উত্তরাখণ্ড পাচ্ছি, আর সিকিম পাচ্ছি, আর একটা কি পাচ্ছি? অরুণাচল প্রদেশ। তাহলে লিখেই নাও কোন কোন স্টেট বর্ডার লাইন শেয়ার করে। স্টেটের মধ্যে লিখবে ফার্স্ট হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, আর হচ্ছে অরুণাচল প্রদেশ। চারটে স্টেট বর্ডার লাইন শেয়ার করে। আর একটা হচ্ছে ইউটি, যার নাম হচ্ছে কি লাদাখ। এই চারটে নাম লিখে নাও, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ। হয়েছে? নেক্সট নেক্সট এবার প্রবলেম শুরু করছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি প্রবলেম শুরু করছি। কি কি প্রবলেম আছে চায়নার সঙ্গে? অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম। কি প্রবলেম দেখো, সরি, কি প্রবলেম আছে?
ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটার নাম লেখো ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভার। এই ব্রহ্মপুত্র রিভারের যদি প্রথমে লেন জিজ্ঞেস করে না, লেন, দেখো আমরা ব্রহ্মপুত্র রিভার কিন্তু ডিটেলসে পড়বো, এখানে আমরা ডিসপিউট পারপাসে পড়ছি। হ্যাঁ, লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, যার মধ্যে 916 কিলোমিটার হচ্ছে কোথায়, ইন ইন্ডিয়া। যদি সোর্স বলি, সোর্স হচ্ছে মানসরোবর লেক, মানসরোবর লেক নিয়ার চেমাইংডুং গ্লেসিয়ার, চেমাউনডুং, CHEYA, চেমা, MAYUN, উন, ডুং, DUNG, চেমাইংডুং গ্লেসিয়ার ইন কৈলাস রেঞ্জ। আর এই কৈলাস রেঞ্জটা হচ্ছে কোথায় আছে, তিবেতে রয়েছে। কোথায় আছে, তিবেত। কি বললাম, মানসরোবর লেক নেয়ার চেমাইংডুং গ্লেসিয়ার ইন কৈলাস রেঞ্জ। দ্যাট মিনস ঠিক এই জায়গাটাতে যদি দেখো না, এখানে একটা রেঞ্জ আছে যার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ। এখানেই হচ্ছে কি আছে, কৈলাস রেঞ্জ, এটাই হচ্ছে কৈলাস রেঞ্জ। ঠিক এখান থেকে একটা নদী আসবে, এটা চলে যাবে ইন্ডাস রিভার, আর এখান থেকে যে একটা নদী আসছে যেটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র রিভার। এই নদীটার নাম কি, ব্রহ্মপুত্র রিভার। আর এটা কি স্যার, এটা হচ্ছে রাক্ষস লেক, এখান থেকে হচ্ছে যে সুতলেজ রিভার আসে, লিখে দিচ্ছি নাম, এটা হচ্ছে ইন্ডাস রিভার, এটা হচ্ছে ইন্ডাস রিভার, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, এটা হচ্ছে সুতলেজ রিভার। সুতলেজ, ইন্ডাস, ব্রহ্মপুত্র। আর এটা পুরোটার নাম কি বললাম, এই জায়গাটার নাম হচ্ছে মানসরোবর লেক। মানসরোবর, ঠিক আছে। আর এই পুরো জায়গাটার নাম হচ্ছে কি, এই পাশে লিখে দিচ্ছি কৈলাস রেঞ্জ। কি নাম, কৈলাস রেঞ্জ, ঠিক আছে। তাহলে ব্রহ্মপুত্র রিভার হচ্ছে যে কি হচ্ছে, মানসরোবর লেক থেকে আসছে নেয়ার চেমাইংডুং গ্লেসিয়ার ইন কৈলাস রেঞ্জ। এবার স্যার, এবার কি, এবার দেখো চায়না হচ্ছে এবার কারনামা করবে। কি কারনামা করবে স্যার চায়না, ঠিক এই ব্রহ্মপুত্র রিভারের উপরে না টোটাল 3টে ড্যাম কনস্ট্রাকশন করতে শুরু করে দেবে। কটা ড্যাম, 3টে ড্যাম। নাম কি স্যার, নাম দেয় জাগু, জিয়াচা আর জাঙ্গু। কি নাম, জাগু, জিয়াচা, এই 3টে ড্যাম কনস্ট্রাকশন করবে। হ্যাঁ,
নামটা হচ্ছে এই পাশে লিখে দিচ্ছি। কি তিনটে নাম? এক হলো জাগু, এক হচ্ছে জিয়াচা, আর হচ্ছে এক হচ্ছে জাঙ্গুম। টোটাল এই তিনটে ড্যাম কনস্ট্রাকশন করছে, জাগু, জিয়াচা আর হচ্ছে জাঙ্গুম। এবার যদি এই জাগু, জিয়াচা, জাঙ্গুম ড্যাম কনস্ট্রাকশন করে চায়না, তাহলে আমাদের ইন্ডিয়ার উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে? কি ইম্প্যাক্ট পড়তে পারে? আমাদের ইন্ডিয়ার উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে যদি এই তিনটে ড্যাম কনস্ট্রাকশন করে না? তাহলে আমাদের ইন্ডিয়ার উপরে কি কি প্রবলেম হতে পারে? একটা প্রবলেম হচ্ছে জল আটকাবে, জল প্রবেশ করবে না। জল যদি প্রবেশ না করে তাহলে আমরা স্যার ইরিগেশন করতে পারবো না। কি করতে পারবো না? ইরিগেশন করতে পারবো না, মানে চাষবাস করতে পারবো না। ঠিক আছে, সেচ ব্যবস্থা মানে চাষবাস আমরা করতে পারবো না। আচ্ছা, আর কি প্রবলেম হবে? তার জল যদি না আসে তাহলে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো না। হাইড্রো ইলেকট্রিসিটি, আর কি হতে পারে স্যার? আরেকটা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে প্রবলেম হবে। আর আরেকটা যেটা প্রবলেম হবে, সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় না মানে ওয়ান অফ দেম, আসামেই হচ্ছে যে একটা আইল্যান্ড আছে, যে আইল্যান্ডটার নাম হচ্ছে মাজুলি আইল্যান্ড। কি আইল্যান্ড স্যার? মাজুলি আইল্যান্ড। আর এই মাজুলি আইল্যান্ডটাই হচ্ছে কি রিভাইরিন আইল্যান্ড। রিভাইরিন আইল্যান্ড। মাজুলি আইল্যান্ডটা কি? রিভাইরিন আইল্যান্ড। আবার রিভাইরিন আইল্যান্ড কি স্যার? দেখো, রিভাইরিন আইল্যান্ড কি, এই একটা নদী আসছে, এই নদী হচ্ছে সে সেডিমেন্ট নিয়ে আসছে, আর সেডিমেন্ট নিয়ে আসার পরে এই একটা নদী আসছে, এই নদী আসার পরে সেডিমেন্ট নিয়ে আসছে, এই নদী যে আসছে কি নিয়ে আসে? নুড়ি কাকর বালি পাথর নিয়ে আসছে। আর এই নুড়ি কাকর বালি পাথর যখন নিয়ে আসছে না, ঠিক আসামেও এখানে সেডিমেন্ট ডিপোজিট করে দিয়েছে। আর এই যে সেডিমেন্ট ডিপোজিট করেছে, এটাকেও আমরা কি বলছি? আইল্যান্ড বলছি, যার নাম কি মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড। আর সঙ্গে কি বললাম? মাজুলি আইল্যান্ড কোন ধরনের আইল্যান্ড স্যার? রিভাইরিন। রিভাইরিন আইল্যান্ড মানে নদী মাতৃক, নদীর জলের উপরে নির্ভর করে আছে। দেখো তো, নদীর জল যদি না আসে, নদীর জল যদি না আসে তাহলে আইল্যান্ডটাও কি হবে? দিনের পর দিন নষ্ট হয়ে যাবে, সেডিমেন্ট ডিপোজিট কমে যাবে। তাহলে এই আইল্যান্ডটা নষ্ট যদি হয়ে যায়, টুরিস্টও যাবে না। তাহলে এতগুলো প্রবলেম আমরা লক্ষ্য করতে পারছি কোথায় স্যার? যদি চায়না যদি ড্যাম তৈরি করে, জাগু, জিয়াচা আর জাঙ্গু। কি বললাম বুঝেছো? হ্যাঁ, আর মনে রাখবে এই জাগু, জিয়াচা আর জাঙ্গুম এই ড্যাম কনস্ট্রাকশন করতে শুরু করেছিল কত সালে? 2017 সালে। কত সাল? 2000
সাল, ঠিক আছে, 2017 সাল। দেখো বুঝেছো কিনা, ব্রহ্মপুত্র রিভার নিয়ে প্রবলেম। তাহলে এখানে 3 নম্বরে আমরা লিখতেই পারি যে স্যার মাজুলি আইল্যান্ডটারও উপরে ইম্প্যাক্ট করবে, মাজুলি আইল্যান্ড, কারণ মাজুলি আইল্যান্ড হচ্ছে কি একটা হচ্ছে রিভাইরিন আইল্যান্ড, যেটা প্রবলেম হয়ে যাবে। ক্লিয়ার? বলো। নেক্সট নেক্সট হচ্ছে 2 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে লিখবে ডোকলাম প্ল্যাটু। ডোকলাম প্ল্যাটু লেখো, it is located in Chumbi Valley, Chumbi Valley, located in Chumbi Valley, Chumbi Valley। ভ্যালি বলে তো হচ্ছে কি স্যার, ভ্যালি কি জিনিস? ভ্যালি হচ্ছে যে একটা নদী আছে ধরে নাও, এই নদীর আশেপাশে যে জায়গাগুলো আছে না, সেগুলোকে আমরা কি বলছি? ভ্যালি বা উপত্যকা, ঠিক আছে। এবার তার মানে হচ্ছে ডোকলাম প্ল্যাটু আছে কোথায়? চুম্বি ভ্যালিতে আছে। আর যদি জিজ্ঞেস করে যে ডোকলাম প্ল্যাটু কার, তাহলে তোমরা বলবে যে ডোকলাম প্ল্যাটু হচ্ছে ভুটানের। কার ডোকলাম প্ল্যাটু? ভুটানের। ক্লিয়ার? নেক্সট দেখো, চলো দেখো এবার আমরা যদি দেখি তাহলে এখানে হচ্ছে যে কি পাচ্ছি, এটাই হচ্ছে ভুটান, ঠিক আছে। এবার দেখো এই ছবিটাই আমি এখানে আঁকছি, দেখো এটা যদি আমরা সিকিম হয় তাহলে এটা হয়ে যাচ্ছে ভুটান, এটাই কি ভুটান, ঠিক আছে। এবার দেখো ভুটান আর হচ্ছে সিকিমের মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এখানেই কি আছে ভাই? এখানেই হচ্ছে যে চুম্বি ভ্যালি রয়েছে, এখানেই কি আছে স্যার? চুম্বি ভ্যালি রয়েছে। আর এই চুম্বি ভ্যালির মাঝখানে কি পাবো আমরা? চুম্বি ভ্যালির মাঝখানে কি পাচ্ছি স্যার? ডোকলাম প্ল্যাটু পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই যে ডোকলাম প্ল্যাটু আছে না, চায়না কি করবে 2016 সাল,
নতুন কারনামা করবে। 2016 সালে চায়না কি করছে, ঠিক তার এখানে একটা সিটি পড়ে, চায়নার সিটি, যার নাম হচ্ছে ইয়ারডং সিটি। ইয়ারডং সিটি। এই ইয়ারডং সিটি থেকে ডোকলাম প্ল্যাটুকে কানেক্ট করার জন্য একটা রাস্তা তৈরি করবে ও। এই রাস্তাটার লেন্থ হবে 12 কিলোমিটার। কত? 12 কিলোমিটার। তার মানে এখানে ঢুকছে কে? চায়না। আর এটাই খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝে গেল যে এদের টার্গেট হচ্ছে যে ডোকলাম প্ল্যাটু নয়, এদের টার্গেট হচ্ছে কি জানো? যেমন আমরা ছাদে উঠতে গেলে সিঁড়ি দরকার হয়, ঠিক তেমনই চায়না হচ্ছে একটা সিঁড়ি বানাচ্ছে ডোকলাম প্ল্যাটুকে। আর চায়নার টার্গেট হচ্ছে কি? তার টার্গেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক এই জায়গাতে কি আছে স্যার? এই জায়গাতে হচ্ছে যে শিলিগুড়ি করিডোর আছে। মহানন্দা করিডোর একই নাম। আর এর নাম হচ্ছে চিকেন নেক। চিকেন নেক। চিকেন নেক এর চিকেন নেক এটা ফেমাস কেন স্যার? কারণ এটাকেই কি বলা হয়? চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বা মহানন্দা করিডোরকে যে গেটওয়ে অফ সেভেন সিস্টার। এই যে সেভেন সিস্টার আছে না, এই সেভেন সিস্টারে তুমি যদি বাই রোড যেতে চাও তাহলে একটাই রাস্তা, সেটা হচ্ছে যে কি চিকেন নেক और শিলিগুড়ি করিডোর और মহানন্দা করিডোর। বাকি আর কোনো রাস্তা নেই। তার মানে চায়না কতটা আগে থেকে প্ল্যানিং করছে দেখো। ডোকলাম প্ল্যাটুতে সে যখন প্রবেশ করে যাবে না, কিছুদিন ওয়েট করবে, ওয়েট করার পরে সঙ্গে সঙ্গে দেখবে যে এই যে চিকেন নেক আছে না, ঠিক ধরে নাও এখানে চিকেন নেক আছে, এই চিকেন নেকে অ্যাটাক করবে। আর এই চিকেন নেকে যদি অ্যাটাক করে, এটা যদি দখল করে নেয়, তাহলে তুমি যে লজিস্টিক সাপোর্ট আছে না সেভেন সিস্টারে, সেটা আর পাঠাতে পারবে না। বাই ইয়ার পাঠাতে হবে তোমাকে। বাই ইয়ার ছাড়া আর তোমার কোনো রাস্তা নেই, কারণ এটা দখল করে নিয়েছে। আর এটা যখনই দখল করে নেবে না, সঙ্গে সঙ্গে দেখবে চায়নার আর্মি ঠিক এই সেভেন সিস্টারে অ্যাটাক করে দিয়েছে। 2-3 ঘন্টার মধ্যে তোমার সেভেন সিস্টার তোমার হাত থেকে চলে যাবে। আর এইটাই বুঝতে পারলো হচ্ছে যে আমাদের সরকার, যার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্টও কি করলো, সিকিমে একটা পাস আছে, যেই পাসটার নাম হচ্ছে নাথুলা পাস। কি পাস? নাথুলা পাস। এই নাথুলা পাস থেকে ডোকলাম প্ল্যাটুকে কানেক্ট করার জন্য একটা রাস্তা তৈরি করতে শুরু করলো। এই রাস্তাটার দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে কত? 15 কিলোমিটার। আর এটা মাঝখানে কি স্যার? মাঝখানে এটা হচ্ছে কি ডোকলাম প্ল্যাটু। স্যার কেন বানানো রাস্তা নাথুলা পাস থেকে ডোকলাম প্ল্যাটু পর্যন্ত? এই কারণেই বানালো, কারণ যাতে চাইনিজ আর্মি আমাদের চিকেন নেকটাকে দখল করতে না পারে। এখানে আসলে এখান থেকে আটকে দেব আমরা। এখানে যদি প্রবেশ করে তাহলে ডোকলাম প্ল্যাটু থেকে হচ্ছে যে ওদেরকে ব্যাকফুটে ফেলে দিতে পারবো।
এবং ব্যাকফুটে তো ফেলতে পারবো বা চায়নার মোটিভও জানতে পারবো। যদি সে সেভেন সিস্টার বা চিকেন নেককে নিতে চায় তাহলে আমরা আগে থেকে প্রিপেয়ার থাকবো যুদ্ধ করার জন্য। ক্লিয়ার? বুঝেছো অনলাইন এইটুকু? এতটুকু বুঝেছো বলো? এবার এবার দেখো কি হবে, যে কেউ করছে রাস্তা 12 কিলোমিটার তৈরি, কেউ করছে 15 কিলোমিটার রাস্তা তৈরি। আর ডোকলাম প্ল্যাটু কার? ভুটানের। ভুটান বলছে যে ভাই তোমরা কি শুরু করেছো, কেউ করছো 12 কিলোমিটার রাস্তা, কেউ করছো হচ্ছে হ্যাঁ 15 কিলোমিটারই এটা। কেউ করছো 12 কিলোমিটার রাস্তা তৈরি, কেউ করছো হচ্ছে 15 কিলোমিটার রাস্তা তৈরি। কিন্তু মনে রাখবে ভুটানের সঙ্গে ইন্ডিয়ার কোনোদিন সম্পর্ক খারাপ হবে না। ইন ফিউচার কি হবে বলতে পারবো না, বাট এখনো পর্যন্ত ভুটানের সঙ্গে সম্পর্ক আমাদের খারাপ নেই। ভুটানকে এগিয়ে দিয়ে ইন্ডিয়া বললো যে দেখো চায়না কিন্তু তোমার ডোকলাম প্ল্যাটু দখল করে নেবে, চায়নার মোটিভ এটাই। আর তুমি যদি ডোকলাম প্ল্যাটু বাঁচাতে চাও ভুটান, তাহলে আমি তোমাকে হেল্প করছি এই রাস্তাটা তৈরি করে দিয়ে। তাহলে এই রাস্তাটা যদি তৈরি হয়ে যায় তাহলে হচ্ছে তোমাকে আমরা ইজিলি সাপোর্ট করতে পারবো, হেল্প করতে পারবো। বললো হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, করুন তৈরি, কোনো সমস্যা নাই। চায়না যাতে হচ্ছে ডোকলাম প্ল্যাটু দখল না করে। তাহলে চায়না একা পড়ে গেল না, আর ভুটান আর হচ্ছে যে ইন্ডিয়া একসঙ্গে হয়ে গেল। চায়না যখনই এটা বুঝতে পারলো না তখন সেটা ব্যাক করে চলে গেল। এই রাস্তা কনস্ট্রাকশন করা বন্ধ করে দিল কে? চায়না। কিন্তু কথা হচ্ছে যে ইন্ডিয়া আর যে ভুটান আছে না একসঙ্গে যে হলো, একসঙ্গে হওয়ার পরে কি হলো, চায়না ব্যাকফুটে চলে গেল। ভালো কথা, খুব ভালো কথা। চায়না হচ্ছে যে ব্যাকফুটে চলে যাওয়ার পরে এই রাস্তা কনস্ট্রাকশন বন্ধ করে দিল। এবার তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে ডোকলাম প্ল্যাটু কার সঙ্গে বিবাদ, তাহলে কি বলবে? কি বলবে? ডোকলাম প্ল্যাটু কার সঙ্গে বিবাদ বলো দেখি। ডোকলাম প্ল্যাটু কার কার সঙ্গে বিবাদ রয়েছে? এতক্ষণ ধরে তুমি কি বুঝতে পারলে তোমরা বলো অনলাইন? সোমশুভ্র, অঙ্কিতা, তন্ময়, রনিত, অঙ্কিতা বলো। যদি বলে ডোকলাম প্ল্যাটু কার কার সঙ্গে বিবাদ, আরে বলো রে বাবা। স্যার ভুটান আর চায়নার মধ্যে সমস্যাটাকে কি ভারতের এটা মানে সেভেন সিস্টার বসানোর জন্য সেখানে ইয়াস, সেটাই বলতে চাইছি যে এই যে ডোকলাম প্ল্যাটু যে বিবাদটা আছে না, অ্যাকচুয়ালি ভুটানের সঙ্গে চায়নার, অ্যাকচুয়ালি ভুটানের সঙ্গে কার? চায়না। কিন্তু ভারত এখানে হস্তক্ষেপ করার কারণ কি? কারণ তার চিকেন নেককে বাঁচাতে হবে। কারণ চায়না যেমন হচ্ছে ডোকলাম প্ল্যাটের উপরে অ্যাটাক করছে তা নয়, চিকেন নেককে হচ্ছে অ্যাটাক করতে পারে ইন ফিউচার। দ্যাটস ওয়াই আমাদের ফিউচারে হচ্ছে যে চিকেন নেক যাতে সাস্টেইন থাকে, বজায় থাকে, যার কারণে ইন্ডিয়া হচ্ছে যেখানে হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার এবার হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কি কি স্যার এখান থেকে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে ডোকলাম প্ল্যাটু কার? তুমি বলবে স্যার ভুটানের। ডোকলাম প্ল্যাটুর সঙ্গে কার কার বিবাদ? ভুটান আর চায়না। ডোকলাম প্ল্যাটু আছে কোথায়? চুম্বি ভ্যালিতে রয়েছে। এরপরে এই নাথুলা পাস সম্পর্কে একটু জেনে নাও। হেডিং করো নাথুলা পাস। নাথুলা পাস কি পাস? নাথুলা পাস। এই নাথুলা পাস, পাস মানে বোঝো তো গিরিপথ। মাউন্টেনের রাস্তাটাকে কেটে মাউন্টেনকে কেটে যে রাস্তা তৈরি করা হয় সেই রাস্তাটাকে আমরা পাস বলি।
ঠিক আছে, নাথুলা পাস। লোকেশন যদি বলি কোথায় আছে, লোকেশন হচ্ছে স্যার সিকিম। এই নাথুলা পাস সম্পর্কে কি লিখতে পারি স্যার, লিখে রাখো, it is also known as it is also known as it is also known as silk route। এটাকে আমরা কি বলছি, সিল্ক রুট। সিল্ক রুট কেন বলছি স্যার, কারণ হচ্ছে যে যে ব্যবসা বাণিজ্য যে হয় কিনা সেটা হচ্ছে সিল্কেরই ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তারপরে লেখো ট্রেড উইথ চায়না বাই নাথুলা পাস। যে যে ট্রেডটা হয় না নাথুলা পাস দিয়ে কার সঙ্গে হয়, চায়নার সঙ্গে হয়। সেকেন্ড পয়েন্ট হলো। থার্ড পয়েন্ট, ইন 1962 1962 সাল নাথুলা পাস was closed। Nathula Pass was closed due to Indo-China War। Indo-China War, due to Indo-China War, but in 2006 2006 সাল it was reopened and trade with China, trade with China। বলছি তাহলে 1962 সালে কি হলো, নাথুলা পাস ক্লোজ করে দিল, কারণ হচ্ছে যে ইন্ডো চায়না ওয়ার। 1962 সালে বন্ধ করে দিল, আবার সেটা হচ্ছে যে 2006 সালে আবার রিওপেন হয়ে গেল। আর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য শুরু করে দিল কার সঙ্গে, চায়না। একটা প্রশ্ন লেখো, ডাইরেক্ট জিজ্ঞেস করে, লেখো প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য following country does not belong in Doklam Plateau? Which one of the following country does not belong in Doklam Plateau? Option A, India. Option B,
ভুটান, অপশন সি নেপাল, অপশন ডি চায়না। বলো অ্যান্সার বলো। নেপাল। Which one of the following country does not belong in Doklam Plateau? অ্যান্সার হচ্ছে কি নেপাল। কেন নেপাল স্যার? এই কারণেই নেপাল, দেখো এই কারণেই নেপাল, কারণটা কি? কারণ যদি স্যার এটা ভুটান হয় আর এখানে যদি ডোকলাম প্ল্যাটো হয়, তাহলে এখানে ইন্ডিয়া টাচ করে আছে, এদিকে ভুটানেরই তো, এদিকে চায়নাও আছে, কিন্তু এই সিকিমের যে বর্ডার লাইন আছে না, টাচ করতে দিচ্ছে না কাকে? নেপালকে। কাকে টাচ করতে দিচ্ছে না? নেপালকে। ক্লিয়ার বাবু? সবাই বুঝেছো? একটা জিনিস মনে করে দেখো, যে 2016 সালে ডোকলাম প্ল্যাটোর ঘটনা না? ইয়েস স্যার, 2016 সালে। এটাই না রিভেঞ্জ নেওয়ার জন্য 2017 সালে গিয়ে ব্রহ্মপুত্র রিভারের উপরে কি করতে, 3টা ড্যাম কনস্ট্রাকশন করতে শুরু করে দিয়েছিল। কারণ যখন 16তে হচ্ছে যে ডোকলাম প্ল্যাটুকে দখল করতে পারলো না, তখন চায়না রেগে গিয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য ইন্ডিয়ার উপরে 2017তে কি করলো? 2017তে কি করলো স্যার? এই ব্রহ্মপুত্র রিভারের উপরে 3টে ড্যাম কনস্ট্রাকশন করতে শুরু করলো। লাস্ট হচ্ছে একটা লাইন আছে যার নাম, চায়নার সঙ্গে একটা লাইন আছে যার নাম কি ম্যাকমোহন লাইন। লিখে রাখো, ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন বর্তমানে কার কার সঙ্গে আছে স্যার? ইন্ডিয়া আর চায়না। কার কার সঙ্গে আছে? ইন্ডিয়া আর ইন্ডিয়া আর হচ্ছে চায়না। নেক্সট, তাহলে এটা ডাইরেক্ট জিজ্ঞেস করে ম্যাকমোহন লাইন কার কার সঙ্গে আছে? ইন্ডিয়া আর হচ্ছে চায়নার সঙ্গে। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া চায়নার সঙ্গে আগে ছিল না, কার সঙ্গে ছিল? ভালো করে শুনবে হ্যাঁ গল্পটা। অ্যাকচুয়ালি এটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে কার কার সঙ্গে আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া আর চায়নার সঙ্গে রয়েছে। হ্যাঁ, কিন্তু একটু গল্প বলছি দেখো। ধরে নাও এটা হচ্ছে নেপাল, এটা ধরে নাও তিব্বত, আর এটা হচ্ছে চায়না। কি বললাম? এটা হচ্ছে নেপাল, এটা তিবেত, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে চায়না। ঠিক আছে, এবার এবার দেখো এই নেপাল কি করছিল, বারবার করে তিব্বতকে অ্যাটাক করছিল। তিব্বত কি করলো? সাহায্যের জন্য চলে গেল কার কাছে?
চায়নার কাছে ফর হেল্প। কার কাছে চলে গেল? চায়নার কাছে। বাস, চায়না কি করবে এবার? ক্যাপচার করার চেষ্টা করবে, বলবে যে পুরোপুরি তিব্বতকে যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। আর তখন তিব্বত কি ছিল? চাইনিজ ঘেঁষা ছিল। তিব্বত কি ছিল? চাইনিজ ঘেঁষা। তাই চাইনিজকে কি করলো? পুরোপুরি তিব্বতকে দান করে দিল, পুরোপুরি তিব্বতকে দিয়ে দিল। কত সালে স্যার? 1906 থেকে শুরু করে 1912 সাল পর্যন্ত। ঠিক আছে, 1906 থেকে 1912 সাল পর্যন্ত তিব্বত কার আন্ডারে থাকলো ভাই? চায়নার আন্ডারে থাকলো। আর এই 1912 সালে মাছু বলে এক ব্যক্তি ছিল, কি নাম? মাছু। এই মাছু কি হয়ে গেল? মারা গেল। এই মাছু কে ছিল? চাইনিজ রুলার এবং খুব ক্ষমতাশালী ছিলেন। এই যখনই মারা গেল না, চায়না কি হলো? আনস্টেবল হয়ে গেল। আর এই সুযোগের সদ্ব্যবহার করলো কে? তিবেত। তিবেত নিজেকে কি করলো? ইন্ডিপেন্ডেন্ট বলে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলে, স্বাধীন বলে ঘোষণা করে দিল। বাস, 1914 সালে, কত সাল? 1914 সালে তখন এক ব্যক্তি ছিল আমাদের ইন্ডিয়াতে, ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে, ম্যাকমোহন। তাকে দায়িত্ব দেওয়া হলো, বলল যে দেখো 1912 সালে তিব্বত নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করেছে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে তিব্বতের পরবর্তীতে গিয়ে প্রবলেম হতে পারে। তাই হচ্ছে যে এখন একটা বর্ডার লাইন তৈরি করে নাও, যার নাম হয়ে গেল কি? ম্যাকমোহন লাইন। কি নাম? ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কার কার মধ্যে হচ্ছে স্যার? স্যার ইন্ডিয়া, ইন্ডিয়া না লিখে ব্রিটিশ ইন্ডিয়া লিখছি, ব্রিটিশ ইন্ডিয়া আর হচ্ছে তিবেত। কি নাম? তিবেত। ব্রিটিশ ইন্ডিয়া আর তিব্বতের মধ্যে কি হলো স্যার? ম্যাকমোহন লাইন ড্র হলো। কত সালে? 1914-তে। কারণ 1912-তেই তিব্বত নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করেছিল, মনে আছে? এবার তাহলে ব্রিটিশ ইন্ডিয়া, এখানে কি ব্রিটিশ ইন্ডিয়া আর হচ্ছে তিব্বতের মধ্যে ম্যাকমোহন লাইন ড্র হয়ে গেল। কিন্তু চায়না সেই রিভেঞ্জটা নেবে কত সালে? 1959-এ। 1959 সালে চায়না কি করবে? রিভেঞ্জ নেবে। রিভেঞ্জ বলতে, কারণ তিব্বত আগে কার আন্ডারে ছিল? চায়নার আন্ডারে না, কিন্তু তিব্বত হচ্ছে যে বিট্রে করেছে কার সঙ্গে? চায়নার সঙ্গে। বিশ্বাসঘাতকতা করেছে কার সঙ্গে? চায়নার সঙ্গে। তাই তাই তিব্বত নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলেছে। তাই চায়না হচ্ছে যে রিভেঞ্জ নেবে এবার হচ্ছে তিব্বতের উপরে। 1959-এ হচ্ছে যে অ্যাটাক করে দিল। আর অ্যাটাক করার পরে পুরোপুরি তিব্বতকে হচ্ছে দখল করে নিল। কি করলো? পুরোপুরি তিব্বতকে দখল করে নিল। তো পুরোপুরি তিব্বতকে যদি দখল করে নেয়, তাহলে এখন ইন্ডিয়া আর চায়নার মধ্যে কি আছে? ম্যাকমোহন লাইন রয়েছে, আর হচ্ছে যে তিব্বতের মধ্যে নেই। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো, ম্যাকমোহন লাইন ড্র হয়েছিল কার কার মধ্যে? ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া আর হচ্ছে যে তিবেতের মধ্যে। কিন্তু যেহেতু এখন ব্রিটিশ ইন্ডিয়াও নেই, এখন ইন্ডিয়া, আর এখন হচ্ছে যে তিব্বত কার দখলে আছে? চায়নার দখলে। তাই ম্যাকমোহন লাইনটা হয়ে যাচ্ছে কার কার সঙ্গে? ইন্ডিয়া আর হচ্ছে চায়নার মধ্যে। কি বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
তাহলে এখন ম্যাকমোহন লাইন কার কার সঙ্গে আছে? ইন্ডিয়া আর চায়না। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাকমোহন লাইন যে ড্র হয়েছে না কত সালে? 1914 সালে। এটা হয়েছিল আগে 1914 সালে হয়েছিল। তো 1914 সালে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট হচ্ছে যে সিগনেচার করেনি, তাই চাইনিজ যে গভর্নমেন্ট আছে না, ম্যাকমোহন লাইনটাকে আজও একসেপ্ট করতে চাইছে না। এই যে ম্যাকমোহন যে লাইনটা আছে সেটা আজও একসেপ্ট করতে চাইছে না। কারণ কি বলছে? বলছে যে আমরা যেহেতু এটাতে সিগনেচার করেইনি, তাহলে আমরা কেন মানবো? নতুন করে ম্যাকমোহন লাইন হবে, আর নতুন করে ম্যাকমোহন যদি লাইন হয় তাহলে পুরোপুরি অরুণাচল প্রদেশকে চায়না নিজের বলে ঘোষণা করছে। কারণ বলছে যে কি, যে দেখো অরুণাচল প্রদেশের যে লোকজন আছে আমাদের মতো দেখতে, দ্যাট মিনস অরুণাচল প্রদেশটা আমাদের, যেটাকে ওরা কি বলতো? নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজকে হচ্ছে যে ডোকলাম প্ল্যাটু পর্যন্তই থাকলো, ম্যাকমোহন লাইনটাও পড়িয়ে দিলাম। আজকে এতটুকুই থাকলো। পরের দিন হচ্ছে যে প্যাংগংশ লেক, গালওয়ান ভ্যালি, তারপরে পাকিস্তান শুরু করবো। পরের দিন হচ্ছে যে তোমাদের ডিসপিউটটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে শুরু করবো আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। তাহলে ভালো থেকো, থ্যাংক ইউ, নমস্তে, জয় হিন্দ।